সুমুখে। শুভ দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী পিয়াল হাসান। শুভ সকাল, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, দীর্ঘ সময় ধরে গান গাইছেন, প্রচুর গান রয়েছে আপনার। কেমন ছিল গানের এই জার্নিটা আপনার জন্য? যখন আমরা ক্যাসেট যুগের যখন আমরা গাইতাম, যখন ক্যাসেট সিডির যুগ ছিল, তখনকার কালচারাল সেক্টরটার এনভায়রনমেন্টই আলাদা ছিল। এখন তো ওই ধরনের কোনো প্ল্যাটফর্ম নেই বাংলাদেশে, এবং কালচারাল উইংটাও অনেকটা ভেঙে গেছে বাংলাদেশে, আমাদের দেশে। তো যাই হোক, হয়তো আস্তে আস্তে আমরা রান করতে পারবো। বেশ কিছু চ্যানেল আছে, আমাদের প্ল্যাটফর্ম আছে, ইউটিউব থেকে স্টার্ট করে আরও কিছু আছে। এগুলাতে অনেক চেষ্টা চলছে, দেখা যাক কি হয়। গানের এই জগতে প্রথম গানে যে আসবেন আপনি, মানে গান কি প্রফেশন বানাবেন, এই চিন্তাটা কেন এসেছে বা কখন এসেছে? আসলে আমাদের ফ্যামিলিটাই কালচারাল ফ্যামিলি আর কি, কেউ না কেউ গানের সাথে যুক্ত আছেন। তো সেইভাবেই কিন্তু আসা আর কি। আর আবার আমার বাবা মার খুব ইচ্ছা ছিল যে আমি গানে আসি। আচ্ছা, এইভাবেই আসা আর কি। আচ্ছা, আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই। তুমি কেমন আছো অভিমানী, শুধু বলো কেন নীরব তুমি, জানি না তো কি যে হলো। চেনা চেনা সুর লাগে সুমধুর, তুমি যেন নও বেশি দূর। তুমি যে আমার পৃথিবী, তুমি যে আমার পৃথিবী, স্বপ্নে দোলো তুমি কেমন আছো অভিমানী, শুধু বলো। বাহ, দারুণ একটি গান, ধন্যবাদ আপনাকে। আপনার তো বেশ কিছু পপুলার গানগুলো রয়েছে, এর মধ্যে প্রথম কোন গানটি বেশ পপুলার হয়েছিল? কিছু মিক্সড অ্যালবাম আছে, ওখানে কিছু কিছু গান আছে যে খুব পপুলার হয়েছিল। তুমি শেষ কথা বলো না, শেষ কথা বলে কিছু নেই। তারপর আমার আরেকটি ডুয়েট অ্যালবাম ছিল, মানুষের মন শুধু বদলায়, তুমিও বদলে গেছো আমিও তাই। আছে এরকম কিছু গান আছে। আচ্ছা, আপনি যখন ক্যারিয়ারটা শুরু করেছিলেন তখন তো একটু আমাদের আগের জেনারেশন ছিল, সেই জেনারেশন এবং এখন, তখন তো অ্যালবামের একটা ক্রেজ ছিল এবং সকলে অ্যালবামের গান শুনতেন। এখন এই জেনারেশনে দেখা যায় মিউজিক ভিডিওর একটা ট্রেন্ড। তো এই আসলে যুগের যে পরিবর্তনটা, এই ডিজিটাল যুগে এসে আপনার কেমন লাগে বা কেমন দেখছেন ওই যুগটার এই যুগটার মধ্যে ডিফারেন্স? আগে তো মানুষ, শ্রোতারা গান শুনতো, কিন্তু এখন কিন্তু দেখছে। কিন্তু আসলে দেখা গেল যে একটা গান দেখতেছে, দেখে একটা শিল্পী নাচতেছে, ডান্স করতেছে, দর্শকরা খুব মজা পাচ্ছে, হরান টরান হয়ে ওরাও দর্শকরাও নাচতেছে, হরান টরান হয়ে বাসায় চলে গেল, কিন্তু গান কিন্তু শুনলো না। ঠিক আছে, এটা কেমন একটা ব্যাপার, এটা একটা শিল্পীর জন্য যে কত দুঃখজনক এই ব্যাপারটা। আর আগে গান শুনতো দর্শকরা, গান শুনে উপলব্ধি করতো যে আসলে গানটা মানে ভিতরে নিত, কেমন লাগলো। দেখা গেল যে ওই দর্শক, ওই শ্রোতা ওই গানটা গুনগুন করে গাচ্ছে। ঠিক আছে, আর এখন ম্যাক্সিমাম শ্রোতারা বাংলাদেশের এখনকার যে আমাদের পরিবর্তন হয়েছে, ঠিক আছে, কিন্তু এতে আমাদের কালচারাল সেক্টরে ক্ষতিও হয়েছে, ক্ষতির দিকটাও আছে। ভালো গান হতে হবে। আগে যেমন একটা গান করতে গেলে আমাদের একটা টিম ওয়ার্ক ছিল, যেমন গীতিকার গান লিখতো, ওই গানটা নিয়ে আমরা আবার রিসার্চ করতাম যে আবার এখানে লিরিক্সটা আবার কিভাবে আরেকটু চেঞ্জ করে আর এর চেয়ে আর একটু বেটার। তারপর যখন সুরকারের কাছে যেত গানটা, তখন আবার সুরকার চিন্তা করতো যে একবার একটা সুর না, 2-3টা প্যাটার্নে সুর করতো একটা গান, যে কোনটা ভালো লাগলো। তখন আমরা একটা মিটিং করতাম যে কোনটা বেশি ভালো লাগবে, মানুষের কাছে এফেক্ট হবে, দর্শকের কাছে। তো এইভাবেই আসলে গান হতো, কিন্তু এখন তো সেভাবে হচ্ছে না। যাই হোক, যুগের পরিবর্তন এসেছে, এখনো যে ভালো ভালো গান হচ্ছে না এমন কোনো কথা না, গান হচ্ছে। কিন্তু আমাদের কালচারাল সেক্টরকে আরও আগায় নিতে হলে আপনার
অনেক কিছু চিন্তা ভাবনার ব্যাপার আছে এই সঙ্গীত জগতে। মিউজিক সেক্টরটাকে এগিয়ে নিতে হলে অনেক রিসার্চ করার ব্যাপার আছে, করতে হবে, না হলে উপায় নেই আমাদের। ঠিক আছে, এক্ষেত্রে আরেকটি আমরা যদি বলি যে ডিজিটাল ভার্সনে এআই এর প্রযুক্তির ব্যবহার, সেখানে তো এআই দিয়েও গান তৈরি করা হচ্ছে। এআই এর ব্যাপারটা হচ্ছে না, ঠিক আছে, এআই দিয়ে গান ব্যবহার হচ্ছে, এআই দিয়ে আপনি যে ভয়েস টোনগুলো পাবেন সেটা তো রিয়েল ভয়েস না, এবং আপনি বুঝতেই পারবেন যে এখন আমি একটা গান করলাম, ওটা আপনি এআই দিয়ে আমার ভয়েসটাকে করলেন, সেট করলেন। তা আমার যে মৌলিক ফান্ডামেন্টাল ভয়েস, যেটা আমার যে ভয়েসটা মৌলিক ভয়েস, সেই ভয়েসটা তো আপনি ওখানে পাচ্ছেন না। এবং এআই কিন্তু ওই একটা দুইটা ভয়েসই দিতে পারে, সবারই একই রকম। ঠিক আছে, আমি পিয়াল হাসান কি গান গাচ্ছি, আমার মৌলিকতাটা দর্শক ধরতে পারে, রাস্তাতে হেঁটে গেলে মনে করবে যে পিয়াল হাসান গাচ্ছে, বা আসিফ গাচ্ছে, বা মনির খান গাচ্ছে, বা এইচডি রুবে, যে কোনো আর্টিস্ট গাচ্ছে। কিন্তু আপনি এআইতে যখন আমার ভোকালটা ফেলবেন, তখন তো একটা টাইপ, বুঝছেন, ওই টাইপটা কিন্তু সবাই ধরতে পারে যারা, কিন্তু এতে আমরা মনে করি এটা কিছু না। আসলে এআই প্রযুক্তি, অ্যানিমেশন, এগুলো অন্য কিছুতে ব্যবহার করা গেলে ভালো হয়। গানে যে ব্যবহার করছেন এমন কোনো কথা না, কিন্তু গানে আসলে এইভাবে হয় না আসলে, আমার মতে আর কি। আচ্ছা, আপনার কথা আরেকটি গান শুনতে চাই। তুমি শেষ কথা বলো না, শেষ কথা বলে কিছু না, জীবন সে তো শুধু একটাই, তুমি শেষ কথা বলো না, শেষ কথা বলে কিছু না, জীবন সে তো শুধু একটাই, চলো ভুলে যাই, জীবন সাজাই, ভুল হলে ক্ষমা কি নাই, তোমাকে ফিরে পেতে চাই, তুমি শেষ কথা বলো না, শেষ কথা বলে কিছু না, জীবন সে তো শুধু একটা। বাহ, দারুণ, ধন্যবাদ আপনাকে। তরুণ প্রজন্মদের যেহেতু বলছেন ভালো গানও তৈরি হচ্ছে, তো কাদের গান শোনা হয় বা কেমন লাগে? যেমন তরুণ প্রজন্মে যেমন এমরান ভালো করছে, ডেফিনেটলি। তারপরে ক্লোজ আপের সাব্বির জামান, ওরা মৌলিকতাটাকে ধরে রেখেছে। প্রীতম হাসান, হ্যাঁ প্রীতম। মেয়েদের মধ্যে আছে কণা, আখি আলমগীর, লুই পাপু। হ্যাঁ লুইপা অবশ্যই ভালো গাচ্ছে, লুইপা। কিন্তু আসলে কি লুইপার ওরা ওই মৌলিক গানগুলা একটু কম গাচ্ছে, আরো বেশি গাওয়া উচিত, আরো বেশি গাওয়া উচিত। ওরা কাভার সং গুলা বেশি করছে, যে কোনো একটা মঞ্চে করতেছে কাভার সং, তো অবশ্যই শোনাতে হবে মানুষকে। পুরোনো গানগুলো যদি আমরা না গাই, তাহলে তো পুরোনো মানুষগুলোকে মনে রাখা যাবে না। কিন্তু ঘটনা হচ্ছে যে এর ভিতরে মৌলিক গানগুলো গাইতে হবে, কারণ নিজস্ব পরিচয়েরও তো ব্যাপার আছে। যদিও আপনি যাদের নাম বলছেন তারা নতুন প্রজন্মে কাজ করছে, কিন্তু তাদের জার্নিটাও কিন্তু অনেকদিন আগের, কিছুটা অনেক বছর ধরে তারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তো অনেকে আছেন যারা এখন মাত্রই শুরু করছেন, হয়তো বা একদম নবাগত, মানে 2-3 বছর ধরে তারা গানের জগতে আছেন। সো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? প্র্যাকটিসটা ঠিক রাখতে হবে, গানের রেওয়াজ করতে হবে সকালে বিকেলে না পারুক, সকালে অন্তত 40 মিনিটস প্র্যাকটিস করতে হবে, এবং গান শিখে গান করতে হবে। ঠিক আছে, আর এআই ব্যবহার করা যাবে না গানে। যার যার ভয়েসটাকে সে তুলে ধরে নিয়ে আসতে হবে, মানে ভয়েসটাকে রেকর্ডিং করে মানুষের কাছে পৌঁছাতে হবে। এআইতে আমি একটা গান করলাম, এআই জাস্ট করে ছেড়ে দিল, কিন্তু আসলে তো ওটা তো নিজস্ব ভয়েস না, এটা নিজের কাছে তো খারাপ লাগে, ঠিক কেমন যেন একটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে। তো এই জন্য যারা এই প্রজন্মের যারা কিছু শিল্পীরা আছে অলরেডি এআই ব্যবহার করছে, আমরাও দেখতেছি, আসলে ওরকম কিছু হবে এবং
আমাদের বাংলাদেশে প্রপার ওয়েতে যে এগুলা যে সুপার হিট হবে বা হিট পর্যায়ে যাবে আমার তো মনে হয় না। জাস্ট রেকর্ডিং স্টুডিওতে মৌলিক গান করে বা কাভার সং করুক, যেটাই করুক, সেটা মৌলিকতাটা যার যার ভয়েস দিয়ে বের করতে হবে। ঠিক আছে। আপনার পছন্দের শিল্পী কারা কারা? আমার পছন্দের শিল্পী কি এই প্রজন্ম নাকি আমার প্রজন্মের? আমার প্রজন্মে খালিদ হাসান মিলু, মিলু ভাইয়ের আর আমার 90-তে ফার্স্ট অ্যালবাম বের হয়, আমার মিলু ভাই ডুয়েট অ্যালবাম ডন প্রোডাকশন থেকে। আচ্ছা, মিলু ভাই আমার সেখানে কোন গানটি পপুলার হয়েছিল বেশি? বুকের ওখানে মিলু ভাইয়ের গানও পপুলার হয়েছিল বেশি। আমার একটি গান আছে, বুকের মাঝে মন, মনের মাঝে তুমি। গানটা কি আমরা শুনতে পারি? এমন করে সারা জীবন ভেবে যায়, বুকের মাঝে মন, মনের মাঝে তুমি, এমন করে সারা জীবন ভেবে যাব আমি। এই গানটির গীতিকার হচ্ছে কবি গীতি খসনুর আখির আম্মা, আর সুর করেছিলেন তারেক জুবায়ের। ওরা দুই ভাই একসাথে গান করতো, আপনি হয়তো চিনবেন না, ওরা যমজ দুই ভাই ছিল, ওরা এখন ইউকেতে থাকে। আচ্ছা, খুব ভালো ওরা দুজন, ওরা দুই ভাই খুব ভালো আর্টিস্ট এবং খুব ভালো টিউন করতো আর কি। মিলু ভাই, তারপর তার আগের ইয়েতে যদি ধরেন আমার আইডল সৈয়দ আব্দুল হাদি। আচ্ছা, তো আমরা কিন্তু দেখি যে মোটামুটি অন্যান্য সেক্টরে বা এখানে হচ্ছে পার্সিয়ালিটির একটা ব্যাপার থাকে বা আসলে ট্যালেন্টটাকে খুব একটা প্রায়োরিটি দেওয়া হয় না। এই জেনারেশনে এসে আপনি কি দেখছেন সঙ্গীত জগতে কতটা আসলে দক্ষ মানুষদেরকে বেছে নেওয়া হচ্ছে, বা যারা সঙ্গীত শিল্পী আছেন তাদের কোয়ালিটি আছে, তাদেরকে আমরা কতটুকু মর্যাদা দিতে পারছি, তাদেরকে কতটুকু মূল্যায়ন করতে পারছি? আসলে তো আমি একটু আগেই বলেছি যে আসলে কোনো প্ল্যাটফর্ম নাই। তো কিভাবে তৈরি করা যেতে পারে বা এটা থেকে আপনাদের কি পরামর্শ থাকবে? এটা আসলে কোনো গভর্নমেন্টই আমাদের জন্য করছে না, শিল্পীদের জন্য। এটা ইচ্ছা করলে যদি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেয় তাহলে আমার মনে হয় করতে পারে তারা। এখানে ফাইন্যান্সের ব্যাপার আছে অনেক, কিন্তু কোনো সরকারই করছে না। এবং আমি এনরোদা, তারপরে আরও কিছু আর্টিস্ট আছে, আমরা অলরেডি কালচারাল মিনিস্ট্রিতে বিএনপি পিরিয়ডে, এর আগে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল 2002-03 সালে, আমরা কালচারাল মিনিস্ট্রিতে এইগুলা নিয়ে বসছিলাম, কিন্তু কোনো ডেভেলপমেন্ট নাই। আর আওয়ামী লীগে তো ক্ষমতায় ছিল, তারাও কিছু করেনি। মানে অন্যান্য সরকারের যেই থাকুক না কেন, অন্যান্য সেক্টরে যেরকম আসলে সংস্কার হয় বা একটু সেটা নিয়ে কাজ করা হয়, এটা নিয়ে মনে হয় মানে সাংস্কৃতিক সেক্টরে মনে হয় একটু কম কাজ করা হয়। আমাদের দেশে তো এখন কালচারাল আর অন্যান্য যে কোনো কিছু হলে মনে হয় এই সেক্টরে এফেক্ট করে, কারণ প্রোগ্রাম কমে যায় সবকিছু। সবকিছুতেই মনে করেন ওখানে একটা বোম ফুটলো, বাস এই সঙ্গীত অনুষ্ঠান হবে না। কিন্তু আসলে এই আমি একটা প্রোগ্রাম নিয়ে জীবিকা নির্বাহ করে আমাদের ফ্যামিলিটা কিন্তু অনেক বসে যাচ্ছে। এইভাবে আসলে হয় না। আসলে আমাদের যে গভর্নমেন্টই ক্ষমতায় থাকুক, এখন যেহেতু বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা আছে, আমাদের জন্য অনেক ভাবা উচিত শিল্পীদের জন্য। আসলে আমাদের বাংলাদেশের কালচারকে কিন্তু অনেক দেশই ফলো করে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও কিন্তু ফলো করে। আমাদের দেশের কালচার কিন্তু এটার ডেপটাই অন্যরকম আমাদের দেশে। ঠিক আছে, আমাদের ডেপটাকে কিন্তু অনেক দেশে কিন্তু ভয় করে। এবং আমি যখন 2003 সালে অস্ট্রেলিয়া গিয়েছিলাম, আমি আর দেবী নাজদিন গভর্নমেন্ট ডেলিগেশনে, 26টা দেশ ওই দেশে পার্টিসিপেট করেছে, ফেস্টিভ্যাল হয়েছিল। তখন আমরা কিন্তু ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ওইখানকার কালচারাল মিনিস্ট্রি আবার আমাদের কালচারাল মিনিস্ট্রিকে চিঠি দিয়েছিল, থ্যাঙ্কস লেটার দিয়েছিল আমাদের দুইজনের ব্যাপারে, বেবি আপা আর আমি। তখন কালচারাল মিনিস্টার ছিল বেগম সেলিমা রহমান, গত পিরিয়ডে যখন বিএনপি আগে যখন ক্ষমতায় ছিল। তো আসলে আমাদের দেশের কালচার নিয়ে যদি এখনো কোনো সরকার যদি ভাবে, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যাব এই দেশের শিল্পী সাহিত্যিক কবিরা। অবশ্যই তারা হয়তো ভাববে যদি আজকে কোনো এই সেক্টরে কোনো কর্মকর্তা আমাদের অনুষ্ঠান দেখে থাকেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে, অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন ইনশাআল্লাহ। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো।
মঙ্গলময় যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।